টানা বৃষ্টিতে বরিশাল, খুলনা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, কক্সবাজারে কমেনি পানিবন্দী মানুষের ভোগান্তি। গাজীপুরের কালীগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ নিহত ৫, আহত হয়েছেন 2 জন। দাদি এবং আমার বাবা, আমার ছোট ভাই, ওরা 3 জন মারা গেছে। মানিকগঞ্জের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের ত্রাসের সাম্রাজ্য, দখল, চাঁদাবাজির বিস্তর অভিযোগ, তদন্তে নেমেছে দুদক। বরিশাল মেডিকেলে ওষুধ চুরির সিন্ডিকেট প্রতিবাদ করায় হুমকির শিকার সিনিয়র স্টোর অফিসার, নিরাপত্তা চেয়ে জিডি। আপনি আমাদের আইন শিখাচ্ছেন, আপনার কাছে আইন শিখতে হবে, তারপর উত্তেজিত আমার বলে যে তুই এই জায়গাটা বের হয়ে যা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। টানা বৃষ্টিতে বরিশাল, খুলনা সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। দুদিন ধরেই কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টি হচ্ছে বরিশালে। এতে নগরীর বটতলা, নবগ্রাম রোড, মুন্সি গ্যারেজ, ভাটিখানা এলাকা সহ বিভিন্ন এলাকা জলমগ্ন রয়েছে। সড়কে জমেছে হাঁটু পানি, দেখা দিয়েছে যানবাহন সংকট, প্লাবিত হয়েছে বাসাবাড়ি। এতে ভোগান্তিতে নগরবাসী। বেড়ে গেছে কীর্তনখোলা নদীর পানি। এখানে জলাবদ্ধতার কারণে যে মানুষের যে দুর্ভোগ, একটু পানি হইলে বরিশালে হাঁটু সমান পানি উঠে যায়। এই জলাবদ্ধতার জন্য কর্তৃপক্ষ যদি ভূমিকা নেয় তাহলে হয়তো এটা থাকবে না, কিন্তু কর্তৃপক্ষ সেরকম কোনো ভূমিকা নেয় না। খুলনায় গতকাল থেকে থেমে থেমে ঝরছে বৃষ্টি। এতে তলিয়ে গেছে রয়্যাল মোড়, সোনাডাঙ্গা, আবাসিক এলাকা, দোলখোলা, মৌলভীপাড়া সহ নগরীর বিভিন্ন নিম্নাঞ্চল। সড়কে পানি জমায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এছাড়া উপকূলের বিভিন্ন স্থানেও বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আজ সারাদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সন্ধ্যা থেকে হয়তো বৃষ্টিটা শুরু হয়েছে, এরপর থেকে অল্প অল্প করে গতকালকে থেকে খুব বেশি সমস্যা হয়েছে। রিক্সার অনেক কিছু জামজাটের জন্য ক্ষতি হয়, তারপরে আপনার এই চালাতে গেলে মোটর অনেক কিছু ক্ষতি হয়। দর্শক, বৃষ্টি জলাবদ্ধতার খোঁজখবর জানবো আমরা সহকর্মীদের সাথে যুক্ত হব। প্রথমে যেতে চাই বরিশালে, আমার সহকর্মী কাউসার হোসেন সেখানে রয়েছেন। কাউসার, নগরীর আবহাওয়া ও জলাবদ্ধতার সবশেষ চিত্র কি দেখছেন আমাদেরকে জানাবেন। ইশরাত, এই মুহূর্তে বরিশালে যে বৃষ্টির তীব্রতা সেটি কিছুটা কমে এসছে, তবে গত 2 দিনের যে থেমে থেমে বৃষ্টি বা মুষলধারায় যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির প্রেক্ষিতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এই জলাবদ্ধতার কারণে কিন্তু নগরবাসী বেশ ভোগান্তিতে পড়েছে। আমি যে জায়গাটিতে রয়েছি এটি নগরীর বগুড়া রোড এলাকা, এবং এই এলাকায় কিন্তু বরিশালের যে সবচেয়ে বড় যে সরকারি বালিকা বিদ্যালয়টি সেটি রয়েছে, এবং সেই বালিকা বিদ্যালয়টিকে কেন্দ্র করে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কোচিং সেন্টার রয়েছে, এবং এই কোচিং সেন্টারগুলোতে যারা শিক্ষার্থীরা সকালে এসছেন বা যারা দুপুরে আসবেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। এবং এই জলাবদ্ধতার কারণে আমরা যতটুকু জানতে পেরেছি বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান এলাকার বন্ধ রয়েছে। শুধু এই বগুড়া রোড নয়, নবগ্রাম রোড, পলিটেকনিক রোড থেকে শুরু করে মুন্সি গ্যারেজ, কলেজ এভিনিউ, বেশ কিছু যে নিচু এলাকাগুলো রয়েছে সেই নিচু এলাকাগুলোতে কিন্তু পানি জমে গেছে। এবং যারা দেখার রয়েছে বা নগর কর্তৃপক্ষ রয়েছে, সিটি কর্পোরেশন, তারা কিন্তু এই মুহূর্তে আসলে এই জলাবদ্ধতা নিরসনের কোনো ব্যবস্থা নিতে পারছেন। এবং নগরবাসী বলছে প্রতি বছর বর্ষায় কিন্তু এই ভোগান্তিতে সাধারণ মানুষ পড়েন, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না। কাউসার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার খুলনায় যেতে চাই। আমার সহকর্মী প্রবীর বিশ্বাস আমার সাথে যুক্ত আছেন। প্রবীর, নগরীর জলাবদ্ধতার সমস্যা তো দীর্ঘদিনের, প্রকল্প চলছে, তারপরও ভোগান্তি কমছে না কেন? ভোগান্তি কমছে না, প্রকল্পের কাজ শেষ হয় না, এবং প্রকল্প সঠিকভাবে সঠিক পরিকল্পনা অনুযায়ী হয়েছে বলেও কিন্তু নগরবাসী মনে করে না। সে কারণে হালকা থেকে একটু ভারী বৃষ্টিপাত হলেই খুলনা নগরীর অধিকাংশ এলাকা কিন্তু তলিয়ে যায়। আমরা রয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, নগরীর পিটিআর মোড় বলা হয়। দেখতে পাচ্ছেন এই রাস্তার
এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পানি রয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গতকাল সকাল 6টা থেকে ভোর 6টা থেকে আজকে ভোর 6টা পর্যন্ত 64 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী 3 ঘন্টা অর্থাৎ 9টা পর্যন্ত আরও 24 মিলিমিটার এবং 9টা থেকে 12টা পর্যন্ত আরও 15 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। এই যে বৃষ্টিপাত দীর্ঘ সময় ধরে, তাহলে কিন্তু এটা আসলে জলাবদ্ধতা হওয়ার কথা নয়। কারণ বৃষ্টিপাত যেটাই হোক না কেন, বৃষ্টিটা হয়েছে দীর্ঘ সময় ধরে, অর্থাৎ বৃষ্টি নামবে পানি চলে যাবে। এর দুই পাশে যে নদী রয়েছে ভৈরব এবং রূপসা নদী, আসলে সেখানে চলে যাবে বলে নগরবাসী মনে করে। কিন্তু ভোগান্তি যেটা সেটা যায় না, সে কারণেই কিন্তু জলবদ্ধতা হয়। জলবদ্ধতা মাথায় নিয়েই কিন্তু মানুষকে চলতে হয়। এর ফলে মানুষের দৈনন্দিন জীবন জীবিকা বা জীবন প্রবাহ সবটাই কিন্তু প্রভাব পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, যারা বিভিন্ন রিক্সা ভ্যান এগুলো চালিয়ে জীবিকা নির্বাহ করে, যারা খেটে ময়দানে কাজ করে, যারা মৎস্যঘেরে কাজ করে, তারা কিন্তু বিড়ম্বনায় পড়েছে। দেখতে পাচ্ছেন যে নিতান্ত নিরুপায় না হয়ে মানুষ কিন্তু ঘর থেকে বের হচ্ছে না। সে কারণে এই ভোগান্তি থেকে তারা কিন্তু অবসান চায় এবং সে দায়িত্ব সিটি কর্পোরেশনের বর্তমান যারা দায়িত্বে আছে সে বিষয়টি দেখবে। আর আবহাওয়া অফিস বলেছে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা আজকে সারাদিন অব্যাহত থাকবে এবং আগামীকাল পর্যন্ত সেটি হতে পারে। ইশরাত। প্রবীর, ধন্যবাদ আপনাকে। টানা বৃষ্টিতে কক্সবাজারের 9 উপজেলার নিম্নাঞ্চল এখনো জলমগ্ন রয়েছে, পানিবন্দী লাখো মানুষ। সে বিষয়ে আরো জানবো। কক্সবাজার থেকে ফোনে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, আপনি তো দুর্গত এলাকাগুলো ঘুরে দেখেছেন, সব মিলিয়ে কি পরিস্থিতি সেখানে? ইরশাদ, গতকাল থেকে ভারী বৃষ্টি হয়নি, আর ভারী বৃষ্টি না হওয়াতে পানি দ্রুত নেমে যাচ্ছে। আমরা আসলে সকাল থেকে বিভিন্ন এলাকায় গেলাম, যে তোর মধ্যে রামুতেই সবচেয়ে বেশি পানি জলবদ্ধতা দেখা গিয়েছে। রামুর দক্ষিণ মিঠাছড়ি এলাকায় সেখানে ছিলাম, এখন আছি জোয়ারিয়া নালা এলাকায়। এখনো কিন্তু নিম্নাঞ্চলে পানি রয়েছে, তবে ঘর বাড়ি থেকে আস্তে ধীরে নামতে শুরু করেছে এবং সবকিছু মোটামুটি স্বাভাবিকের দিকে যাচ্ছে। আর যেহেতু বৃষ্টি হয় নাই, এই অবস্থা থাকলে কিন্তু আরো উন্নতি হবে এবং আগামীকাল হতে যে সব এলাকায় বিশেষ করে উকিয়া টেকনাফ সহ যে 9টি উপজেলার কথা আমরা বলে আসছিলাম, সেই সব এলাকার নিম্নাঞ্চলে যে জলবদ্ধতা ছিল সেটির উন্নতির দিকে যাচ্ছে এবং আরো উন্নতি হবে। এবং একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে আমরা গতকাল বলে আসছিলাম যে 5টি ট্রলার নিখোঁজ ছিল, যেখানে শতাধিক জেলে ছিল। সেই 5টি ট্রলার আজকে সকালের মধ্যেই কিন্তু কুলে ফিরে আসতে সক্ষম হয়েছে এবং এর বাইরে কিন্তু বিভিন্ন জায়গার, অর্থাৎ চট্টগ্রামের বাঁশখালী সহ যতটুকু আমরা শুনতে পাচ্ছি, বাঁশখালী সহ বিভিন্ন এলাকার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে কক্সবাজারের বঙ্গোপসাগর এলাকায়। যে এই বঙ্গোপসাগরের ট্রলার ডুবির কারণে গত 3 দিনে কিন্তু 5 জনের মরদেহ কক্সবাজারের সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে এসেছে এবং আজকে সকালেও কক্সবাজারের যে 1 নম্বর ওয়ার্ডের সমিতি পাড়া কুতুবদিয়া পাড়া এলাকা রয়েছে, সেখানেও কিন্তু একটি মরদেহ ভেসে এসেছে এবং গতকালকেও একটি ভেসে এসেছে। এবং পাশাপাশি উখিয়ার ইনানি এলাকায় গত 2 দিনে কিন্তু 3 জনের মরদেহ ভেসে এসেছে। ইশরাত। এহসান, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের কালীগঞ্জের ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি অটোরিকশার 5 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। শনিবার রাত আনুমানিক 11:15টার দিকে দেওপাড়া এলাকায় এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি। তিনি জানান, পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটির। এতে ঘটনাস্থলে শিশুসহ 4 জন নিহত হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও 1 জন। নিহতদের মধ্যে রাবেয়া, আমানুল্লাহ ও মোহাম্মদ আলী একই পরিবারের সদস্য। তাদের বাড়ি নরসিংদীর শিবপুরে। নিহত বাকি 2 জন হলেন অমল কুমার ও নাজমুল। আমার দাদি এবং আমার বাবা, আমার ছোট ভাই, ওরা 3 জন মারা গেছে। মন্ত্রিত্বকে আখের গোছানোর হাতিয়ার বানিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নিজ এলাকায় রয়েছে ভূমি দখলের অভিযোগ। পরিবহন, চাঁদাবাজি ও বালুমহল নিয়ন্ত্রণ করে বিশাল অঙ্কের কমিশন নিতেন তিনি। আত্মীয় স্বজন আর দলের কয়েকজন নেতাকে নিয়ে গড়ে তুলেছিলেন বাহিনী। এর মধ্যে জাহিদ মালেকের সম্পদের তথ্য অনুসন্ধানে নেমেছে দুদক। জব্দ করা হয়েছে ছেলে মেয়ের ব্যাংক হিসাবও। সবচেয়ে বেশি ক্ষতি করছে আমার, আমি 1012 মন করে ধান পাইতাম, আর এই এলাকায় ধান হয়তো মনে করেন 7000-8000 মন।
মানিকগঞ্জ সদর উপজেলার মেঘশিমুল গ্রামের কৃষক আব্দুস সালাম বলছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার সাঙ্গপাঙ্গরা কিভাবে তার গভীর নলকূপের জায়গা দখল করে মাটি ভরাট করেছে। পাকা ড্রেন ছিল 500 ফিট, দুই দিকে, একদিকে ডাক পুরে একেবারে মাটি দিয়ে ভরাট করছে। আর এই মাটি বালি আনছে সব নদীর থেকে, এই গরিব মানুষের মাটি সে একাই বুক করছে। এলাকায় কৃষি জমিতে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের কারখানা করার উদ্যোগ নিয়েছিলেন জাহিদ মালেক। এজন্য নামমাত্র মূল্যে এবং জোর করে ছেলে মেয়ে সহ নিজের প্রতিষ্ঠানের নামে জমি লিখে নেন। এরপর অধিগ্রহণের মাধ্যমে সরকারের শত কোটি টাকা হাতিয়ে নেয়ার ছক এঁকেছিলেন। জমি দেব 1 লাখ 1.5 লাখ করে জমি দেবো ডিসিমিল, সেই জমি নিজে 40-42 দাম দিয়ে দিছে। জায়গা না দেই কিবা নাই করি বলছে তোমাদের ঝামেলা হবে কিবা, তোমরা এই জায়গায় থাকতে পারবা না। মন্ত্রী বাইরেই ছিল এই সবের ভিতরে, ঠিক আছে, ওনারাই বলতে আইসে যে জায়গা দিয়ে দাও, ঠিক আছে, মাঝখানে বললে সমস্যা হবে। রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জাহিদ মালেক তার বাহিনীর মাধ্যমে এলাকায় গড়ে তোলে ত্রাসের রাজত্ব। ভূমি দখল, প্রতারণা, নিয়োগ বাণিজ্য সহ বালুমহল ও পরিবহন চাঁদাবাজের নিয়ন্ত্রণ করতেন তিনি। এর মাধ্যমে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। 2008 সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে স্বাস্থ্যমন্ত্রী থাকা পর্যন্ত জাহিদ মালেকের সম্পদ বেড়েছে 11 গুণ। সম্পূর্ণ মালিকানা সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন সাহেবের। আমি এখানে টোটাল এই আরোদের টোটাল মাটিটাই আমি ক্যারিং করে ভরাট করছি, কিন্তু দুঃখের বিষয় আমি এখনো আমার পাওনা টাকা সম্পূর্ণ পাই নাই। দলিল থাকার পরেও 68 ডিসিমেল জায়গার মূল্য আমরা পাইনি। পরিবহন সেক্টরতে প্রচুর অর্থ তারা সংগ্রহ করছে, ইনকাম করছে, এবং এই টাকা তাদের সাঙ্গপাঙ্গরা এরা ভাগবাটোয়ারা করে খাইছে। অভিযোগ আছে, স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সিন্ডিকেট গড়ে তুলে স্বাস্থ্য বিভাগে রীতিমতো হরিলুট করেছেন মানিকগঞ্জ 3 আসনে 4 বারের এই সংসদ সদস্য। নাম আসে শেয়ারবাজার কেলেঙ্কারিতেও। এরই মধ্যে তার সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক। ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে ছেলেমেয়ে সহ তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জাহিদ মালেক ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে আছেন। গা ঢাকা দিয়েছেন তার বাহিনীর সদস্যরাও। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ চুরি ওপেন সিক্রেট। শক্তিশালী সিন্ডিকেট এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। কোটিপতি বনে গেছেন অনেকে। যারা চুরি ঠেকানোর চেষ্টা করেছেন তারাই হয়েছেন হুমকি, ধামকি বা হেনস্থার শিকার। তাদেরই একজন হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডক্টর সুমি আক্তার। নিরাপত্তা চেয়ে থানায় করেছেন জিডি। রোগীর জন্য মেইন স্টোর থেকে ওষুধ পৌঁছানো হয় হাসপাতালের সাব স্টোর আর ওয়ার্ডে। তবে রোগীরা ঠিকমতো ওষুধ পাচ্ছেন কিনা তা তদারকির ব্যবস্থা ছিল না বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে। সিনিয়র স্টোর অফিসারের দায়িত্ব নেয়ার পর ওষুধ সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙতে বেশ কিছু উদ্যোগ নেন ডাক্তার সুমি আক্তার। সহকারী অধ্যাপকদের সিগনেচার থাকতে হবে ইন্ডেন খাতায়, তা না হলে স্টোর থেকে কোনো কস্টলি প্রোডাক্ট সরবরাহ করা হবে না। এই চিঠিটা প্রথম অনেকেই মানতে পারে নাই। আমি চেষ্টা করেছি আমার কাছ থেকে যখন যেই সিগনেচার নিতে হবে সেই সিগনেচারের ফটোকপি আগে আমাকে দিতে হবে, সেই কাগজের ওষুধের ফটোকপি আমাকে আগে দিতে হবে। আমি সেই কাগজ এবং লেজার খাতার অ্যামাউন্ট আমি মিলিয়ে দেখব। সুমি আক্তারের উদ্যোগে রোগীরা খুশি হলেও নাখোশ এতদিন 9-6 করা দায়িত্বপ্রাপ্তরা। হুমকি ধামকিরও অভিযোগ করেন তিনি। মেইন স্টোরের ইনচার্জ সাইফুল ইসলাম লিটন, উনি আমার রুমে এসে আমাকে আঙ্গুল উঁচিয়ে বলেছে যে আমি কেন এত কাগজপত্র চেক করি, আমি মহিলা মানুষ, আমি কেন হট থাকি, আমি বেয়াদব। প্রধান স্টোর ইনচার্জ সাইফুল ইসলাম লিটনের দাবি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা। এটা সম্পূর্ণ বলতে পারি এটা মিথ্যা। আমরা তো ফিঙ্গার দিতেছি রেগুলার ঠিকভাবেই, কিন্তু আমাদের যে হাজিরা খাতায় ওইটা আমরা পাচ্ছি না। তাই এটা নিয়ে ম্যাডাম এক ধরনের উত্তেজিত হয়ে যায়। আপনি আমাদের আইন শিখাচ্ছেন, আপনার কাছে আইন শিখতে হবে। তারপর উত্তেজিত হয়ে আমার বলে যে তুই এই জায়গাতে বের হয়ে যা।
নিরাপত্তা চেয়ে জিডি করার পাশাপাশি পরিচালকের কাছে অভিযোগ দেন ডাক্তার সুমি। ঘটনার তদন্তে কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক। দায়িত্বশীল ব্যক্তি যদি কোনো ব্যবস্থার জন্য আমাদের কাছে আসে, অবশ্যই আমার পক্ষ থেকে তাকে সহযোগিতা করি। যে যত প্রভাবশালী হোক না কেন, আমাদের তদন্ত যেহেতু দিয়েছি, তদন্তের আলোকে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাকে কাউকে আমরা ছাড় দেব না। চাকরি জীবনের 25 বছরের মধ্যে 22 বছরই শের-ই বাংলা মেডিকেলে সাইফুল ইসলাম লিটন। 2017 সালে হাসপাতালের পুকুর, স্টাফ কোয়ার্টার ও ওয়ার্ড থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধারের ঘটনায় জেলও খাটেন লিটন। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। বিজিএমইএ নির্দেশনা থাকলেও আশুলিয়া শিল্পাঞ্চলের সব পোশাক কারখানা এখনো খুলেনি। তবে পুরো দমে সচল গাজীপুরের কারখানাগুলো। আশুলিয়ার অন্তত 20টি কারখানা আজও বন্ধ। এর মধ্যে আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ 18টি। বাকি 2টি কারখানায় সাধারণ ছুটি চলছে। সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে বন্ধের নোটিশ দেখতে পান। শ্রমিক অসন্তোষের জেরে এসব প্রতিষ্ঠান এখনো খুলেনি। তবে যেসব কারখানা খুলেছে সেখানে পুরো দমে চলছে উৎপাদন। ফিরেছে কর্মচাঞ্চল্য। কারখানার বাইরে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনের আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি। শ্রমিক মালিক সহ পোশাক খাতে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন 11 সদস্যের এই কমিটি। বলেন, সব পক্ষের কথা শুনতেই সরেজমিনে এসেছেন তারা। ফ্যাক্টরি বন্ধ করে, কাজ বন্ধ করে থাকার কোনো দরকার নেই। এইটা আমরা তাদেরকে তাদের বিষয়গুলো জানবো, শুনবো, বুঝবো এবং সেই অনুযায়ী যতটুকু প্রয়োজন আছে আমরা সেই ব্যবস্থা নেব। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।